ওই একটা জিনিস আমার একদম সহ্য হয় না, দেখলেই গা ঘিন ঘিন করে। ঘিন ঘিন? ঘিন ঘিন নয়, বলে ভয় পাও। বেশ, তাই বলো না হয়। শোনো, হাতে বন্দুক আছে যখন, তখন ভয় পাওয়ার কিচ্ছু নেই। বন্দুক দিয়ে তো শুধু জীবিত প্রাণী মারা যায়। এবার হো হো করে হেসে ওঠে রেবেকা। একটু দূরেই কয়েকটা আদিবাসী ছেলে মেয়ে একসাথে নাচে গানে মেতে উঠেছে। তার থেকে খানিক দূরে গ্রামেরই কিছু বৃদ্ধ দড়ির খাটিয়ায় বসে হুঁকো জাতীয় কিছু একটা টানছে। রেবেকাদের পায়ের থেকে একটু দূরে পড়ে আছে একটা ঝিমন্ত সাপ। এই ঘন গভীর জঙ্গল সাপেদের অবাধ চারণভূমি। এখানকার আদিবাসীরা বলে যে এই জঙ্গলের উপরে আদি দেবতা ইগের রাজত্ব, ফলে এখানে কেউ সাপ মারতে সাহস পায় না। যে মারবে তার উপরে নাকি ভয়ানক এক অভিশাপ নেমে আসবে। ঠিক কি অভিশাপ তাও অবশ্য কেউ জানে না। সিদ্ধার্থর অবশ্য মারারও ইচ্ছা নেই, সে সাপে ভয় পায়। জঙ্গলের ভিতরে হাঁটতে গেলে প্রতিটা পদক্ষেপ দেখে ফেলে। রেবেকা এতক্ষণে হাসি থামিয়ে বলে, বুড়োগুলোর কথায় শেষে তুমিও বিশ্বাস করলে? আরে ওসব অভিশাপ টভিশাপ কিছু হয় না। এরা বলছিল ইগ নাকি এই জঙ্গলেই ঘুরে বেড়ায়, কয়েকজন নাকি দেখেওছে তাকে। তা দেখতে কেমন? সাপের মতো? ঠিক সাপ নয়, অনেকটা ঝুঁকে বুকে হেঁটে চল, সারা গায়ে ছাই ছাই রং। যারা দেখেছে তাদের কেউ মুখটা দেখতে পায়নি। আরে বাবা, দেখাটা অস্বাভাবিক কিছু নয়। এই জঙ্গলে নানা রকম প্রাণী আমারও চোখে পড়েছে, তাদের মধ্যেই একটাকে ভুল দেখেছে হয়তো। খানিকক্ষণ সেইখানে বসে থেকে উঠে পড়ে দুজনে, জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকে। এদিকটায় জঙ্গল বেশ ঘন হয়ে এসেছে। গাছের ভিতর থেকে ঝিঁঝি ডেকে চলেছে ক্রমাগত। সেই ঘাসের উপরে পা ফেলে হাঁটতে থাকে ওরা। বন্দুকটা রেবেকার হাতে, হাতের ক্যামেরায় একটার পর একটা ছবি তুলছে সিদ্ধার্থ। জঙ্গলের এত ভিতরে অবশ্য তেমন একটা পাখি চোখে পড়ে না। চলতে চলতে আচমকাই কিছু একটা কারণে থমকে দাঁড়িয়ে পড়ে দুজনে। একটু দূরে ঝোপের আড়াল থেকে একটা শব্দ ভেসে আসছে। আমাদের ছোটবেলায় কিছু ছেলে যাদের মুক্তোর মতো হাতের লেখা ছিল, তারা বন্ধুদের খাতিরে মাঝে মধ্যে প্রেমপত্র লিখে দিত। বছর 40 লাভক্রাফটও এমন বহু অন্যের গল্প লিখে দিয়েছেন, তবে বন্ধুত্বের খাতিরে নয়, অর্থাভাবে। যেমন 1928 সালে উইয়ার্ড টেলস ম্যাগাজিনে জিলিয়া বিশপের নামে একটি গল্প প্রকাশিত হয়। পরে জানা যায় গল্পটি আসলে লিখেছেন লাভক্রাফট। গল্পের মূল বিষয়বস্তু হল সাপ, দন্তেশ্ব এবং তালবস্য উভয় অর্থিক। প্রাচীন মেসোপটেমীয়রা বিশ্বাস করত যে সাপেদের নাকি মৃত্যু নেই, তারা কলস পাল্টে আবার নতুন শরীরে ফিরে আসতে পারে। কিন্তু সেই সাপকে যে হত্যা করার চেষ্টা করে তার উপর নাকি নেমে আসে অভিশাপ। তিনতলা বিল্ডিংটা নিচে এসে একটু থমকে দাঁড়ালো অমিতাভ মজুমদার। চারপাশে বিকেলের পড়ে আসা রোদ ছেয়ে আছে। পাতলা হয়ে আসা জঙ্গলের উপরে সেই রোদের আলো পড়ে আরো বিষণ্ণ দেখাচ্ছে। জঙ্গলের পাতা হাওয়ায় অল্প অল্প মাথা দোলাচ্ছে। সে গাছপালার মাঝে এই বড় সড়ো তিনতলা বাড়িটা বেশ বেমানান দেখায়। কাছেই কোথাও হয়তো মোটর চলছে, সম্ভবত জেনারেটর। দু একজনকে সিঁড়ি দিয়ে নেমে আসতে দেখলো অমিতাভ। লোকগুলো কিন্তু ফিরেও তাকালো না তার দিকে। একটু দূরে তাদেরও গাড়ি দাঁড়িয়ে আছে। সে গাড়িতে উঠে স্টার্ট দিয়ে জঙ্গলের বাইরের দিকে মিলিয়ে গেল তারা। গাছের আশেপাশে কিছু স্থানীয় ট্রাইবাল লোকজনকে চোখে পড়ল। তাদের গায়ের রং মিশমিশে কালো। অনেকের হাতে বা কোমরে নানান রকম গাছের জড়িবুটি বাঁধা আছে। এদের কেউ শহরের দিক থেকে জল এনে রিজার্ভারে ভরছে, তো কেউ ভ্যানে করে খাবার দাবার টেনে এনে জড়ো করছে। একটু অবাক হলো অমিতাভ।
শহর থেকে এতটা দূরে এত দরকারি একটা ফেসিলিটি বানানোর কি দরকার ছিল সেটা তার মাথায় ঢুকল না। 7-5 না ভেবে সিঁড়ি দিয়ে উঠে এলো সে। সিঁড়ির দুপাশে দেওয়ালগুলোতে কেমন একটা অন্ধকার জঙ্গলে ছাপ লেগেছে। গোটা সিঁড়িটা জুড়ে কেমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। সেই গন্ধটায় অভ্যস্ত হয়ে গেছে অমিতাভ। নানা জাতের সরীসৃপ নিয়ে এই সময় কাটে তার। একতলার থেকে দোতলাটায় লোকজন বেশি। দুধার জুড়ে সার বেঁধে দরজা, সেই দরজার ভিতর থেকে গুনগুন করে আওয়াজ ভেসে আসছে। তার মধ্যে নির্মল প্রধানের ঘর কোনটা বুঝতে পারল না সে। পকেট থেকে মোবাইলটা বের করে সবে ফোন করতে যাবে এমন সময় পিছন থেকে একটা গলা পেয়ে থমকে গেল। আপনি মিস্টার মজুমদার তো? অমিতাভ ঘুরে তাকিয়ে দেখল নির্মল প্রধান পিছনে এসে দাঁড়িয়েছে। ছবিটা আগেই দেখেছিল বলে চিনতে অসুবিধা হলো না। সে দুটো হাত জড়ো করে নমস্কারের ভঙ্গি করে বলল, হ্যাঁ, আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম। ওই ফোনটা জানতে ভুলে গেছি, তাই দাঁড়িয়েছিলাম বাইরে। আসুন না, আমার অফিস এদিকে। চারপাশটা আর একবার দেখে নিয়ে প্রধানের সাথে অফিসের দিকে এগিয়ে যায় অমিতাভ। নির্মল প্রধান এই ওয়াইল্ড লাইফ ফ্যাসিলিটির একজন অন্যতম অধিকর্তা। এদের মূল কাজ হলো লাগোয়া জঙ্গলের দেখভাল এবং মাটির নমুনা সংগ্রহ। সেই সাথে আদিবাসী মানুষদেরও সময়ে সময়ে সাহায্য করতে হলে সরকার বাহাদুর এদের উপরেই দায়িত্ব চাপিয়ে দেন। জঙ্গলটা খুব একটা বড় নয়, ইদানিং তো আরো কমে এসছে। প্রায় 4.5 কিলোমিটার রেডিয়াসের জঙ্গল। জঙ্গল শেষ হলে বেশ খানিকটা দীর্ঘ জলাভূমি, তার ওপারে বাংলাদেশের বর্ডার। এই বিপুল প্রাকৃতিক বৈচিত্র্যের জন্য এখানকার জনজীবনও বেশ অদ্ভুত। জঙ্গলের ফাঁকে ফাঁকে আদিবাসী গ্রাম, জঙ্গলকে ঘিরেই তাদের জীবিকা। তবে সব থেকে আশ্চর্যের হলো এখানকার প্রাণী জগৎ। মাঝে মাঝেই নাকি এখানকার জঙ্গলের অদ্ভুত অজ্ঞাত সব প্রাণীর খোঁজ পাওয়া যায়। তার মধ্যে বেশিরভাগটাই হয়তো গুজব। তবে এই জায়গাটা কুখ্যাত নানান রকম বিষাক্ত সাপের কারণে। জঙ্গল কমে এলেও এখানে সাপের উৎপাত একেবারেই কমেনি। উল্টে দিন দিন সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এই আশ্চর্য ঘটনার তদন্তেই এখানে আসা অমিতাভ। নির্মল প্রধানের সাথে কাল রাতে কথা হয়েছিল। জঙ্গলের ভিতর অব্দি গাড়ি ছেড়ে দিয়েছে তাকে। চেয়ারে বসতে বসতে প্রধান বললেন, আমার উচিত ছিল আপনাকে চা অফার করা, কিন্তু মুশকিল হলো এখানকার আদিবাসীদের মধ্যে ওইটার তেমন চল নেই, বুঝলেন তো। আমরাও তাই ছেড়ে দিয়েছি বেশ কিছুদিন হলো। তো তার বদলে যেটা খাই সেটা আপনার চেখে না দেখাই ভালো। অমিতাভ একটু হেসে বলল, আপনি তো হালে ছেড়েছেন। আমার বছরখানে হলো চা সিগারেট কোনোটাই চলে না। প্রধানের চেয়ারের পিছনের জানলাটা খোলা। সেখানে লম্বা গাছের ফাঁক দিয়ে আদিবাসী গ্রামের বেশ খানিকটা দেখা যায়। সেই সাথে একটা মাদলের আওয়াজ ভেসে আসছে দূর থেকে। দিনের বেলাতেও মাদল বাজতে খুব একটা শোনেনি অমিতাভ। তার অবাক লাগে। যাই হোক, আপনাকে সন্ধে নামার আগেই কাজ সারতে হবে, কিন্তু আমি বিকাল হলেই এখান থেকে ছটকে পড়ি। আজ নেহাত আপনি এসছেন বলে। হ্যাঁ, রাতের দিকে শুনেছি জঙ্গল খুব একটা সুবিধের নয়। এই জঙ্গলটা দিনের বেলাতেও সুবিধের নয় মিস্টার মজুমদার। কেন বলুন তো? নির্মল প্রধানের মুখ আচমকাই কেমন গম্ভীর হয়ে যায়। টেবিল থেকে পেপার ওয়েটটা তুলে নিয়ে সেটা ঘুরিয়ে দেখতে দেখতে তিনি বলেন, এখানকার আদিবাসীদের একটা আলাদা ধর্ম আছে, জানেন তো? হ্যাঁ, তা তো থাকতেই পারে, বিশেষ করে এরা যখন এই ধরনের। না, আপনি যা ভাবছেন তা নয়। এই ধর্মের চল এই জঙ্গলের বাইরে আর কোথাও নেই। এরা একটি মাত্র দেবতায় বিশ্বাস করে, সর্পদেবতা ইক। সর্পদেবতা মানে স্নেক গড, মনসার মতো? খানিকটা, তবে একটা বেসিক ডিফারেন্স আছে। এরা বিশ্বাস করে ইক এই জঙ্গলেই থাকে, তাকে দেখতে পাওয়া যায় না, অথচ সে দেখতে পায় সবকিছুই। প্রতিদিন রাতে এরা নাচ গান করে, পশু জন্তু বলি দিয়ে ইককে খুশি রাখে। অমিতাভ হাসল, ব্যাগ থেকে জল বের করে খেতে খেতে বলল,
আর সেই জন্যই জঙ্গল সাপের অবাধ ভূমিতে পরিণত হয়েছে। প্রধান মাথা নেড়ে বললেন, এখানে মানুষ খুন করার থেকেও বড় পাপ হলো কোনো সাপকে হত্যা করা বা কোনো রকম সাপের ক্ষতি করা। যেহেতু এই সর্পদেবতা, তাই সাপেরা তার কাছে সন্তানের মতো। কেউ ভুল করেও কোনো সাপকে মেরে ফেললে তার উপরে ইগের অভিশাপ নেমে আসে। কিরকম অভিশাপ? তা জানি না। আর আপনি এইসব অভিশাপে বিশ্বাস করেন? কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন নির্মল প্রধান। তারপর পেপার ওয়েটটা টেবিলের উপর রেখে দিয়ে বললেন, আপনাকে আমি একটা জিনিস দেখাতে পারি, তবে তার আগে আপনাকে কথা দিতে হবে, সেটার কথা আপনি কাউকে বলবেন না। একটু অবাক হলো অমিতাভ, যদিও ভাবটা মুখে আসতে দিল না। সে বলল, বেশ, তো দেখান। আসুন আমার সাথে। কথাটা বলে দরজার দিকে এগিয়ে গেলেন নির্মল প্রধান। বাইরে বেরিয়ে উঁচু গলায় কাউকে ডাক দিলেন, মাধব, এই মাধব। খানিক পরে স্থানীয় একটা ছেলে একতলার সিঁড়ি বেয়ে উপরে উঠে এল। তারপর হাত দুটো জড়ো করে দাঁড়ালো প্রধানের সামনে। অমিতাভ বুঝলো ছেলেটা কথা বলতে পারে না, তবে শুনতে পায়। নিচের দরজাটা খুলে দাও গিয়ে, এই বাবুকে নিয়ে আমি 116 নম্বর ঘরটা দেখে আসবো। ছেলেটা মাথা নাড়িয়ে নিচে নেমে গেল। অমিতাভ এগোতে এগোতে বলল, নিচে বলতে কি আন্ডারগ্রাউন্ড? হ্যাঁ, সেখানেও ঘর আছে নাকি? ঘর ঠিক নয়। কথাটা শেষ করলেন না প্রধান। উত্তরটা অবশ্য একটু পরেই পেল অমিতাভ। একতলার সিঁড়ি শেষ হয়ে যেতেই একটা ছোট প্যাসেজ চোখে পড়ল। তার অপর প্রান্তটা অন্ধকারে ঢাকা। খয়েরি দেওয়ালের গায়ে জলের দাগ। একবার দেখলে মনে হয় যেন প্রাচীন কোনো গুহায় ঢুকে পড়েছে। দেওয়ালের গা বেয়ে কয়েকটা পাইপ সেই অন্ধকারের দিকে মিলিয়ে গেছে। পাইপের গা জুড়ে লতানো গাছপালার ভিড়। সেই আদিবাসী ছেলেটার সামনে চলেছে, ওরা দুজন তার পিছন পিছন। অমিতাভর বুকের ভেতরটা কেমন যেন দুরু দুরু করতে লাগলো। দেওয়ালের গা বেয়ে জল পড়ার শব্দ আসছে। আচমকা তার মনে হলো সেই শব্দ ছাপিয়ে অন্য একটা শব্দ ভেসে আসছে, অনেকটা সাপের শীষের মতো শব্দ। কিন্তু সাপের শীষের আওয়াজ কি এত দূর থেকে শোনা যায়? মাধব এতক্ষণে অন্ধকারের ভিতরে গিয়ে ঢুকেছে। নির্মল প্রধান সেদিকে এগোতে এগোতে বললেন, এখানটা একটু দেখে আসবেন, জল আছে নিচে। চারপাশে স্যাঁতস্যাঁতে ভাবটা বেড়েই চলেছে। সরীসৃপদের আদর্শ জায়গা। অন্ধকারের ভিতরে ঢুকতেই উপাসটা চোখে পড়ে অমিতাভ। ঘর নয়, জেলের ভিতর কয়েদিদের রাখবার জন্য যেমন খুপড়ি করা থাকে, অনেকটা সেই রকম। তবে এখানে গড়াদের ফাঁক দিয়ে কিছুই দেখা যায় না। কাঠের পুরু আস্তরণ দিয়ে সেগুলোও কেউ ঢেকে দিয়েছে। খালি একটা জায়গায় একটা কোটর মতো করা আছে, সেখানে কাঠের একটা স্লাইডিং প্যানেল আছে। প্যানেলটা খুললে গড়াদের ওপাশের খানিকটা দেখা যায়। সেই শীষের আওয়াজটা এতক্ষণে আরো বেড়ে উঠেছে। আর এগোয় না অমিতাভ। এবার বেশ ভয় লাগছে তার। মাধব সরাতে যাচ্ছিল প্যানেলটা। প্রধান তাকে থামিয়ে দেন। তারপর অমিতাভর দিকে তাকিয়ে বলেন, ভিতরে যেটা আছে সেটা আমাদের সৃষ্টি নয়, প্রকৃতির সৃষ্টি। কোটরের খুব কাছে চোখ নিয়ে যাবেন না। কথাটা বলে ধীরে ধীরে নিজেই প্যানেলটা সরিয়ে ফেলেন প্রধান। অমিতাভর বুকের ভিতরে একটা অস্থির ঢেউ আছড়ে পড়ছে ক্রমাগত। ধীরে ধীরে কোটরের ফাঁকে চোখ রাখে সে। ভিতরটা আবছা অন্ধকারে ঢাকা। শুধু দেওয়ালের গায়ে একটা লাল আলো জ্বলছে। সেই আলোতে সমস্ত ঘরটা লালচে আভায় ঢেকে আছে।
ঘরের ভিতরে প্রায় কোড়ালি সমান জল চোখে পড়ল, সেই সাথে শ্যাওলায় ঠেকে যাওয়া দেওয়া। আচমকা অমিতাভর মনে হলো কিছু যেন নড়ে উঠছে জলের উপরে। এতক্ষণে কম আলোতে চোখ সয়ে গেছে তার। জিনিসটা চিনতেই তার মুখ থেকে একটা ভয়ার্ত শব্দ বেরিয়ে এলো। একটা মানুষের অবয়ব ঘরেরই এক কোণে উল্টো হয়ে শুয়ে আছে সে। মাঝে মাঝে মুখ থেকে বেরিয়ে আসছে হিস হিস শব্দটা। সমস্ত শরীর জুড়ে পান পাতার মতো ছোপ ছোপ দাগ। একবারের জন্য প্রাণীটা মুখ তুলে তাকালো কোটরের দিকে। লাল আলোতেও অমিতাভর মনে হলো তার চোখটা ঘন সবুজ, ঠোঁট প্রায় মিলিয়ে এসেছে। শুধু গালের মাঝখানতি কাটা জায়গাটা থেকে মাঝে মাঝে বেরিয়ে আসছে জিভটা, চেরা জিভ। ভয়ে পিছিয়ে এলো অমিতাভ। সাথে সাথে কাঠের প্যানেলটা টেনে বন্ধ করে দিল মাধব। কি ওটা? মানুষ, বা বলতে পারেন মানুষের একটা বিশেষ অবস্থা। যাই হোক, চলুন, বাকি কথা উপরে গিয়ে হবে না। ঘরে ফিরে এসে বসতে একটু ধাতস্থ হলো অমিতাভ। বেশ খানিকটা জল খেল সে। আর একটু পরেই ঝাঁপিয়ে অন্ধকার নেমে পড়বে বাইরে। বিকেলের আলো কমে আসছে ধীরে ধীরে। নির্মল প্রধান জানলাটা বন্ধ করতে করতে বললেন, আপনি প্রাণীবিদ, সব ব্যাপারে আমার থেকে বেশি বলতে পারবেন। তবে এটুকু আমি জানি, এ ঘটনার কোনো ব্যাখ্যা আপনার কাছে নেই, বরং সেখানকার অশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন মানুষগুলোর কাছে এর একটা ব্যাখ্যা আছে। অমিতাভ কিছু বলল না। এখনো তার বুকের ভিতরে গরম তেলের ফোঁটা পড়ছে। চেষ্টা করেও কিছুতেই ভুলতে পারছে না সেই লালচে সবুজ চোখ আর ফ্যাকাশে শরীরটাকে। পৃথিবীর প্রায় সমস্ত দেশেই সাপ নিয়ে নানা লোককথা চালু আছে। আমি অবশ্য তার কোনোটাতেই বিশ্বাস করি না। এখানকার আদিবাসীরা ঈদকে দেবতা বলে ভক্তি করে, আর বাইরে থেকে আসা শহরের বাবুরা ভয় পায়। আগে অবশ্য বিশ্বাস করতো না, কিন্তু একটা ঘটনার পরে। কি ঘটনা? ঘড়ির দিকে একবার দেখে নেন নির্মল প্রধান, তারপর একটু হেসে বলেন, আপনার দেরি হবে না তো? অমিতাভ অনিচ্ছা সত্ত্বেও মাথা নাড়ে। প্রধান আবার ফিরে এসে বসে পড়েন চেয়ারে। তারপর একটা সিগারেট ধরিয়ে সেটাতে টান দিয়ে গল্প শুরু করেন। তাও আজ বছর 20 আগের কথা। সরকার বাহাদুরের তখন এদিকটায় চোখ পড়েনি। শহর থেকে 2-1 টুরিস্ট আসেন, কাছাকাছি ঘর ভাড়া করেন, দিন থাকেন, তারপর চলে যান। সাপের আধিক্য জঙ্গলের গভীরে, অত দূর লোকজন খুব একটা যায় না, ফলে সাপ মারার প্রশ্নই ওঠে না। তাছাড়া আদিবাসীদের বিশ্বাসে আঘাত দিতেও ভয় পেত মানুষ। তা এমনই এক ঘোষ দম্পতি এখানে ছুটি কাটাতে আসে, সিদ্ধার্থ ঘোষ আর রেবেকা ঘোষ। এদের মধ্যে হাজবেন্ডটি, অর্থাৎ এই সিদ্ধার্থ, ছিলেন উদ্ভিদ বিজ্ঞানী। তিনি নিরীহ শান্ত স্বভাবের, কিন্তু তার স্ত্রী রেবেকা ছিলেন ডাকাবুকো গোছের। তো স্থানীয় আদিবাসীদের কাছ থেকেই ঈগের কথা জানতে পারে তারা। তবে শহুরে শিক্ষিত মানুষ, এইসব জঙ্গলে দেবতাকে তারা ভয় করবেই বা কেন? আদিবাসীদের গ্রামে মাঝে মধ্যেই যাওয়া আসা করত, সেই প্রসঙ্গেই ঈগের কথা জানতে পারে। অবশ্য খুব একটা ভেঙে বলতে চায় না এসব কথা গ্রামবাসীরা, কে জানে দেবতা যদি রুষ্ট হন। তো একদিন কি হলো, দুজনে জঙ্গলে ঘুরতে বেরোলো। ঘুরতে ঘুরতে জঙ্গলের বেশ ভেতর দিয়েই চলেছিল, এমন সময় একটা শব্দ শুনতে পেল তার। হিস হিস শব্দটা শুনে
থমকে দাঁড়িয়ে পড়েছিল সিদ্ধার্থ। রেবেকা তার দিকে একবার তাকিয়ে নিয়েই বুঝতে পারল ব্যাপারটা। জঙ্গলের ঘাস এই জায়গাটায় বেশ বড় সড়ো। চারপাশে তাকিয়ে কিন্তু দুজনের কেউই কিছু দেখতে পেল না। রেবেকা হেসে বলল, কি হলো? দাঁড়িয়ে গেলে যে, ভয় পেলে নাকি? ভয় না, এসব জঙ্গলে সাপ খোপের ব্যাপারে সাবধান না হলেই মুশকিল। না হলে কি, ইগের অভিশাপ? বাঁকা সুরে কথাটা বলেই এগোতে থাকে রেবেকা। সিদ্ধার্থ থামিয়ে দেয় তাকে। বিরক্ত দেখিও না, অভিশাপ না হোক এ জঙ্গলে বিষাক্ত সাপের অভাব নেই। অত ভয় থাকলে না কদিন সি বিচে গিয়ে ছুটি কাটিয়ে আসতে পারতে। জঙ্গলে আসার কি দরকার ছিল? হিসেসটা কিন্তু এখনো থামেনি। কিছুক্ষণ কান খাড়া করে শব্দটা বোঝার চেষ্টা করে সিদ্ধার্থ। ধীরে ধীরে পিছনে হাঁটতে থাকে সে। কি হলো, কোথায় যাচ্ছ? একটা বিশেষ ধরনের ডাকতে শুরু করেছে সাপটা। এই ডাকটা চেনে সিদ্ধার্থ। সে বিড়ালের মতো নিঃশব্দ পায়ে হাঁটতে হাঁটতে বলল, শব্দ করো না, পিছিয়ে এসো। এই তোমার কি হয়েছে বলো তো? ওই অশিক্ষিত বুড়োটা ভয় দেখালো আর তুমি অমনি গিয়ে বিশ্বাস করতে শুরু করলে। বিশ্বাস না করার কি আছে? এতদিন ধরে জঙ্গলের এত আদিবাসী পুজো করে আসছে। বেশ, তাহলে তুমি ফিরে যাও, আমি একাই যাচ্ছি। পা বাড়াতে যাচ্ছিল রেবেকা, আচমকা সে থেমে যায়। তার পায়ের ঠিক নিচেই ঘাসের ভিতর থেকে মাথা তুলে আছে একটা ছাই রঙের গোখরো। ঠোঁটের মাঝের গর্তটা দিয়ে থেকে থেকে বেরিয়ে আসছে চেরা জিভটা। অপলক নেত্রে সে তাকিয়ে আছে রেবেকার দিকে। সিদ্ধার্থ এতক্ষণে থেমে গেছে। চারিদিকে ঘন গাছপালায় হাওয়ার শনশন শব্দ। একটু একটু করে যেন গরম হয়ে উঠছে হাওয়াটা। রেবেকার হাতের রাইফেলটা একটু একটু করে উঠে আসে, কিন্তু চালায় না সে, বরঞ্চ উল্টো করে ধরে বাঁটির দিকটা সামনে নিয়ে আসে। তারপর হাতুড়ির কায়দায় চোখের পলকে সেটা সজোরে নামিয়ে আনে সাপের মাথার উপরে। মাথায় আঘাত পেয়ে 1 ফুট দূরে ছিটকে পড়ে সাপটা। ধীরে ধীরে আবার মাথা তোলে সে। কি করছো তুমি? যেটা তোমার করা উচিত ছিল। ঠোঁট প্রায় না নাড়িয়ে উত্তর দেয় রেবেকা। স্থির হাতে আবার রাইফেলের বাঁটটা তুলে ধরে সে। সাপটাকে মেরো না, কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে সিদ্ধার্থ। তার কথার রেশ শেষ হওয়ার আগেই বিদ্যুৎ বেগে সাপের মাথায় বারবার আঘাত করতে থাকে রেবেকা। রাগে তার মুখ হিংস্র হয়ে ওঠে। পাশবিক ক্ষিপ্রতায় থেতলে যাওয়ার আগে অব্দি ক্রমাগত আঘাত করে যেতে থাকে। তার সমস্ত শরীর অতৃপ্ত খুনের লালসায় কেঁপে ওঠে। ছুটে যায় সিদ্ধার্থ, একরকম ঠেলেই সরিয়ে দেয় তাকে। এ কি করলে তুমি? কেন? ও আমাকে ছবল মারলে সেটা ভালো হতো? হাঁফাতে হাঁফাতেও হেসে ওঠে রেবেকা। ডান হাতটা জামায় মুছতে মুছতে বলে, আচ্ছা, তোমার কি ব্যাপার বলো তো? সামান্য একটা সাপের জন্য? জানি না, কেমন যেন ভয় করছে আমার। থেতলানো মাথাটার দিকে তাকিয়ে বলে ওঠে সিদ্ধার্থ। কিসের ভয়? যদি আমাদের উপরে অভিশাপ লাগে, বলা তো যায় না। যদি এর ব্যাপারটা সত্যি হয়। শিক্ষিত মানুষ হয়ে এসব যে কি করে বিশ্বাস করো কে জানে বাবা। তাচ্ছিল্য করে কথাটা বলে এগোতে থাকে রেবেকা। সিদ্ধার্থ তার পিছু নেয়। খানিকটা যেতেই অবশ্য সে দাঁড়িয়ে পড়ে। নিচু গলায় বলে, কিন্তু আদিবাসীরা যদি দেখে সাপের থেতলানো দেহ ওইভাবে পড়ে আছে, তাহলে আমাদের উপরে কিন্তু সন্দেহ পড়ে। একটু ভেবে নিয়ে রেবেকাও মাথা নাড়ে। ঠিক বলেছ, ব্যাপারটা রিস্ক হয়ে যাবে। চলো, ঝোপের আড়ালে কোথাও ফেলে দিয়ে আসি। এসো আমার সাথে। কথাটা বলে আবার পিছনে পা বাড়ায় সে।
মিটার 10 দূরেই পড়ে আছে সাপের দেহটা। সেদিকটা লক্ষ্য করেই এগিয়ে যায় দুজনে। ঘাসের উপর মচমচ পায়ের আওয়াজ, আর কোথাও কোনো শব্দ নেই। সিদ্ধার্থের ভিতরে একটু আগের ভয়টা কিছুতেই কাটতে চাইছে না। চারপাশটা আর একবার ভালো করে দেখে নেয় সে। এখনো ঝোপের আড়ালে আরো দু একটা সাপ লুকিয়ে থাকা আশ্চর্যের নয়। সামনে এগোতেই কিন্তু অবাক হয়ে গেল দুজনে। একটু আগেও ছোট পাথরটার আড়ালে পড়েছিল সাপের থ্যাতলানো দেহটা, এখন সেখানটা ফাঁকা। কোথায় গেলে বলো তো? অবাক হয়ে কথাটা জিজ্ঞেস করে রেবেকা। কি জানি, সিদ্ধার্থের গলায় স্পষ্ট ভয়ের ছাপ। মনে হয় অন্য কোনো প্রাণীতে টেনে নিয়ে গেছে। কথাটা বলে চারপাশটা আর একবার দেখে নিয়ে আবার হাঁটতে শুরু করে রেবেকা। দূরে গ্রামের ভিতর থেকে আদিবাসীদের চিৎকার আর মৃদু গুনগুন শব্দ ভেসে আসতে থাকে। পুজো শুরু হয়েছে, ঈগের দেবতার পুজো। ব্যাগ থেকে ক্যামেরা বের করে সেই দিক লক্ষ্য করে হাঁটতে থাকে দুজনে। এই ঘটনাটা যে ঘটেছিল সেটা আমরা জানতে পারি সিদ্ধার্থ ঘোষের মেমোয়ার থেকে। তার মূল কাজ ছিল এই এলাকায় গাছপালা স্টাডি করা। ব্যক্তিগত জীবনের অল্প কিছু ঘটনাই তাতে লেখা থাকত, কিন্তু এই ঘটনার পর থেকে ডায়েরির লেখায় একটা বিশেষ পরিবর্তন এসছে। ডায়েরির লেখক ক্রমাগত সাপ নিয়ে মেতে উঠেছেন। কোন সাপ কি ধরনের এলাকায় ঘোরাফেরা করে, কিভাবে বিষ প্রয়োগ করে, এই সমস্ত বিবরণ। ঈগের অভিশাপের কথা কিন্তু কিছুই লেখা ছিল না সেখানে। এই সাপের মৃত্যু আর তার মৃতদেহের উধাও হওয়ার ব্যাপারটা অবশ্য আর উল্লেখ করা নেই। উল্টে স্ত্রীকে নিয়ে ক্রমাগত চিন্তিত হয়ে পড়েছে সে। রোজ রাতে নাকি ভয়ানক কোনো স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় রেবেকার, এবং সেই সময়ে দরজার দিকে তাকিয়ে ভয়ার্ত চোখে চিৎকার করে ওঠে সে। কাউকে বেরিয়ে যেতে বলে। একদিন নাকি দরজাতে টোকার শব্দও পায় সিদ্ধার্থ। ঘুমাতে ঘুমাতেও তার মনে হয় তৃতীয় কোনো ব্যক্তি এসে ঢুকেছে ঘরে। ঘরময় আষ্টে গন্ধ, স্যাঁতস্যাঁতে ভাব। সকালে উঠেও ঘোর কাটতে চাইতো না রেবেকা। ভালো করে কিছু খেতে চায় না, বাইরে যেতে চায় না। এমনকি মাঝে মাঝে চোখের চাহনি দেখে মনে হয় কাউকে চিনতেও পারে না। সব থেকে বড় কথা, বেশিরভাগ সময়টাই সে হয় বিছানায়, না ঘরের এক কোণে গিয়ে বসে থাকে। সারাদিন ফিসফিস স্বরে কি যেন বিড়বিড় করতে থাকে। ভালো করে খেয়াল করলে অভিশাপ শব্দটা শোনা যায় কয়েকবার। তো এই সমস্ত আচরণে বেশ অবাক লাগতে থাকে সিদ্ধার্থে। অথচ বহু চিন্তা ভাবনা করেও কোনো সমাধান বের করতে পারে না সে। মনে মনে অবশ্য বুঝতে পারে সেদিন সাপটাকে মেরে ফেলার ফলেই অপরাধ বোধে মানসিক কিছু পরিবর্তন এসছে রেবেকা। তো এই সময়ে এলাকার আরো 2 টুরিস্টের সাথে এই ঘোষ দম্পতির আলাপ হয়। তারাও সদ্য বিবাহিত। তো এই দুজনের কাছ থেকে ঈগের সম্পর্কে আরো কিছু কথা জানতে পারে সিদ্ধার্থ। যেমন এইখানটা দেখুন। ডায়েরির একটা বিশেষ জায়গা খুলে পড়তে থাকেন নির্মল প্রধান। আজ সকাল থেকে রেবেকার কি যেন হয়েছে, বিশেষ কথা বলছে না। তার বদলে বারান্দার এক প্রান্তে বসে বাইরে তাকিয়ে ভায়োলিন বাজিয়ে চলেছে সারাদিন। তাতেও কেমন যেন বিষাদের সুর। এই কদিনে শরীরটাও বেশ খারাপ হয়েছে তার। সারাক্ষণই গায়ে জ্বর, কিছু খেতেও চায় না। সকালে কাকলিরা এসেছিল, ডাক্তার দেখানোর কথা বলতে কিছুতেই রাজি হলো না। শেষে আমি তাদেরকে সেদিনের সাপের কথাটা বললাম। তারা কিন্তু হেসে উড়িয়ে দিল না, উল্টে বলল কাজটা নাকি আমরা মোটেই ভালো করি। বছরখানেক আগে এক অভিযাত্রী দল অনিচ্ছাকৃতভাবেই একটা সাপকে মেরে ফেলে। পরদিন সকালে তাঁবু থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা। সাপের কামড়ে মৃত্যু হয়েছিল তাদের।
সমস্ত দেহ বিষে নীল হয়ে গেছে। যে পরিমাণ বিষ তাদের শরীর থেকে পাওয়া যায় তাতে হিসেব করে দেখা যায় অন্তত কয়েকশো সাপের বিষ ঢুকেছিল তাদের শরীরে। ইগের ব্যাপারটা সত্যি হোক বা না হোক, হয়তো এখানকার জলমাটিতে এমন কিছু আছে যা সাপেদের শরীরে আলাদা কোনো ক্ষমতার সঞ্চার করে। হ্যাঁ, তো সেদিন রাত পর্যন্ত অতিথিদের সাথে কাটিয়ে তাদের বিদায় করে ডায়েরি লেখে সিদ্ধার্থ। ফলে তার পরের ঘটনা আমাদের সরাসরি জানার কোনো উপায় নেই। খানিকটা জেনেছিলাম রেবেকা ঘোষের অসংলগ্ন বিবরণ থেকে। সে বিবরণের বেশিরভাগটাই অবশ্য বিশ্বাসযোগ্য নয়। যাই হোক, সেদিন অতিথিরা চলে যাওয়ার পর দুজনেই শুয়ে পড়ে এবং প্রতিদিনের মতো মাঝরাতে ঘুম ভেঙে যায় সিদ্ধার্থ। ঘুমের ঘোরে কিছু যেন বলে চলেছে রেবেকা, সেই সাথে আর একটা শব্দ। শব্দটা আসছে খুব কাছ থেকে। ঘুমের ঘোরটা কেটে যেতেই উঠে বসে সিদ্ধার্থ। বাইরেটা এখনো নিশ্ছিদ্র অন্ধকার। ঘরের ভিতরে একটা নীল কম পাওয়ারের বাল্ব জ্বলছে। পাশেই শুয়ে ঘুমাচ্ছে রেবেকা, তার একটা হাত চোখের উপর আর করে রাখা। পাশের টেবিলে রাখা লণ্ঠনটা তুলে ধরে সিদ্ধার্থ। আলোটা বাড়িয়ে নেয়। মেঝের দিকে তাকাতেই তার বুকের সমস্ত রক্ত জমে ঠান্ডা হয়ে যায়। ঘরের মেঝের বেশ খানিকটা জুড়ে ছড়িয়ে আছে ছোট বড় নানা চেহারার হিলহিলে কয়েকটা সরীসৃপ। তাদের কারো ফনা আছে, আবার কেউ গোটা শরীর দিয়ে পেঁচিয়ে ধরেছে টেবিলের পায়াটা। অথচ সকলেই এক দৃষ্টে তাকিয়ে আছে বিছানার দিকে, যেন কিসের আশায় উদ্গ্রীব হয়ে সময় গুনছে তারা। সিদ্ধার্থের হাতটা কেঁপে ওঠে, আর সাথে সাথে হাত থেকে পড়ে চুরমার হয়ে যায় লণ্ঠনটা। সেই শব্দে রেবেকার ঘুম ভেঙে যায়। ধর্মড়িয়ে উঠে বসে সে। কিছু বলে ওঠার আগেই পাশে তাকিয়ে দেখে সিদ্ধার্থের জায়গাটা ফাঁকা। তাহলে লণ্ঠনটা ভাঙল কি করে? বাইরে থেকে একটা গোঙানির আওয়াজ শুনতে পায় সে। নীল আলোর মাঝে দরজার কাছে একটা ছায়া পড়েছে। ছায়াটা দীর্ঘ। সেটা কোনো মানুষের না অন্য কিছুর বোঝার উপায় নেই। বাইরে থেকে সিদ্ধার্থের গোঙানির আওয়াজ ভেসে আসে। প্রথমে জোরে, তারপর একটু একটু করে মিলিয়ে আসে সেটা। সাথে সাথে রেবেকার চোখ যায় মেঝের দিকে। তার ফ্যাকাশে মুখে আচমকাই একটা তীক্ষ্ণ হাসি ফুটে ওঠে, যেন এমনটা হবে সে আগে থেকেই জানত। এতক্ষণে আবার সবকিছু নিস্তব্ধ, শুধু সেই ভয়ানক ভাবে বেড়ে ওঠা হিস হিস শব্দটা ছাড়া। একটা উদ্দাম হাওয়া ভেসে আসছে বাইরে থেকে। রেবেকা বুঝতে পারে সিদ্ধার্থ আর বেঁচে নেই। কিছু একটা প্রাণী যেন দাঁড়িয়ে আছে দরজার কাছে। একটু একটু করে হামাগুড়ি দিয়ে ঘরের ভিতরে ঢুকে আসছে সেটা। এই তবে ইগের অভিশাপ, এই তবে আদিবাসীদের প্রাচীন সর্পদেবতা। প্রথমে সিদ্ধার্থকে নিয়েছে, এবার খুন করতে আসছে তাকে। কথাটা ভাবতেই ভয়টা কেটে যায় রেবেকার। বিছানার উপর হাতড়ে কিছু একটা খুঁজে নেয় সে। সেই অভিযাত্রী দলের কথা মনে পড়ে যায় তার। হয়তো এখনো সিদ্ধার্থের নীল শরীরটা পড়ে আছে বাইরে। অন্ধকারের মাঝে তার গলা জড়িয়ে শেষ শ্বাসটুকুনি শুষে নিচ্ছে কোন সরীসৃপ। বহু দূরে জঙ্গলের ভিতরে আবার মাদল বাজতে শুরু করেছে। ঘরের ভিতরে ঘড়ির আওয়াজটাও যেন একই তালে বেজে চলেছে। হামাগুড়ি দেওয়া সেই জিপটা এখন আরো খানিকটা এগিয়ে এসেছে দরজার কাছে। চলে যাও এখান থেকে,
পাগলের মতো চিৎকার করে ওঠে রেবেকা। তার সমস্ত মন ধীরে ধীরে আচ্ছন্ন হয়ে পড়ছে। সে যেন একটা উন্মাদনা পেয়ে বসতে থাকে। সেই স্যাঁতস্যাঁতে ভাবটা বেড়ে চলেছে ক্রমাগত। রাইফেলটা শক্ত করে চেপে ধরে বাইরে বেরিয়ে আসতে যাচ্ছিল সে, ঠিক এমন সময় সেই নিশ্চিদ্র নীলাভ অন্ধকারের ভিতর থেকে কিছু একটা ডেকে উঠল। অপার্থিব নারকীয় সেই চিৎকারে রেবেকার পায়ের তলা থেকে মাটি সরে গেল। রাতের জঙ্গল যেন পর্বতের মতো চেহারার এক দৈত্যে পরিণত হয়েছে, আর সেই দানবের বুক থেকে নেমে আসছে অজস্র লিকলিকে সরীসৃপ। তাদের আষ্টে শরীরের প্রতিটা কোষ থেকে ছড়ে পড়ছে উত্তম আক্রোশ। পিছিয়ে আসতে গিয়েও পারে না রেবেকা। দরজার কাছেই কিছু একটা দাঁড়িয়ে আছে। বন্য নিকড়ের মতো নিঃশ্বাস পড়ছে তার। শরীরের সমস্ত শক্তি জড়ো করে বন্দুকটা তুলে ধরে রেবেকা। চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও। ঘরের ভিতর থেকে বেরিয়ে আসা হালকা নীলাভ আলোটায় প্রাণীটার বাইরের অবয়বটা ফুটে উঠছে। অনেকটা ঝুঁকে আছে সে, ঠিক ইগের সেই বর্ণনাটার মতো। উদ্যত বন্দুকটা সেদিকে তুলে ধরে পরপর 3 বার গুলি ছোঁড়ে রেবেকা। এতক্ষণে তার পা বেয়ে উঠে আসছে বেশ কয়েকটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে দেহ। অসহ্য আক্রোশে ছোবল মেরে চলেছে তারা। গুলির আওয়াজে কিছুক্ষণের জন্য কানে তালা লেগে যায় রেবেকা, সাথে তার শরীরটাও টলে যায় পিছন দিকে। মাটিতে পড়ে যেতে যেতেও সামলে নেয় সে। প্রাণীটাকে এখন আর দেখা যাচ্ছে না। তার বদলে মনে হচ্ছে মাটিতে যেন পড়ে আছে একটা কিছু। ধীরে ধীরে সেদিকে এগিয়ে যায় রেবেকা। তার পায়ে সেই ঠান্ডা অনুভূতিগুলো আর নেই। রাতের হাওয়ায় তার সমস্ত শরীর একবার কেঁপে ওঠে। প্রাণীটার নিস্তব্ধ মুখের উপর ঝুঁকে পড়ে রেবেকা, এবং সঙ্গে সঙ্গে হাত থেকে খসে পড়ে রাইফেলটা। রাতের অলৌকিক ছায়ারেখায় হেঁটে চলা সেই প্রাণীটা আর কেউ নয়, সিদ্ধার্থ। তার বুক থেকে এখন সরু রক্তের ধারা নেমেছে। খোলা চোখ দুটো নিষ্পলক সাপের মতোই তাকিয়ে আছে অন্ধকার আকাশের কোন নক্ষত্রের দিকে। পরদিন সকালে খবর নিতে এসে ঘরের সামনে সিদ্ধার্থ ঘোষের মৃতদেহ পড়ে থাকতে দেখে কাকলি। অথচ কোনো সাপ বা ওই জাতীয় প্রাণী কিন্তু চোখে পড়ে না তার। সেই সাথে রেবেকা ঘোষকে। তো খানিক খোঁজাখুঁজি করার পর বিছানার তলা থেকে অস্বাভাবিক নিঃশ্বাসের শব্দ শুনে ঝুলে থাকা চাদর তুলে ধরেন তিনি। সেখানেই রেবেকাকে পাওয়া যায়। বুকে ভর দিয়ে শুয়েছিল সে। তাকে কিছু জিজ্ঞেস করা হলে উত্তর দেওয়ার চেষ্টা করে, কিন্তু বারবার তার কথা জড়িয়ে যেতে থাকে। মানসিক অসুস্থতার কারণে অ্যাসাইলামে নিয়ে যাওয়া হয় রেবেকা ঘোষকে। সেখানে দিনের পর দিন শরীর ফ্যাকাশে ও ঠান্ডা হয়ে যেতে থাকে এবং চোখ সবুজ হয়ে আসতে থাকে। এমনকি চোখের পাতাও খসে পড়ে কিছুদিন পর। চুল সাদা হয়ে যায়, কিছুদিন পরে মাথা থেকে ঝরে পড়তে থাকে এবং একটি চুলও অবশিষ্ট থাকে না মাথায়। চামড়া ফ্যাকাশে হয়েছিল, এবার কুঁচকে যেতে থাকে। পকেট থেকে রুমাল বের করে ঘাম মোছে অমিতাভ। এতক্ষণে বাইরে ভালো মতো অন্ধকার নেমেছে। ঝিঁঝির ডাক ভেসে আসছে একটানা। টেবিল থেকে জলের বোতল তুলে নিয়ে আর এক ঠোক জল খায় সে। তারপর বলে, মানে রাতের অন্ধকারে স্বামীকেই ইগ ভেবে খুন করে দেবে, এবং পরে সেটা বুঝতে পেরেই মানসিক রোগের শিকার হয়। তেমনটাই অন্তত ডাক্তারদের মতামত। আর আপনার? চেয়ার ছেড়ে উঠে পড়েন নির্মল প্রধান। তার মুখটা ঘরের সাদা টিউবের আলোতেও আবছা দেখায়।
কারণ সে রাত্রে রেবেকা ঘোষ ভুল বুঝে স্বামীকে খুন করেছিলেন, নাকি সজ্ঞানে জেনে বুঝে বন্দুক চালিয়েছিলেন, সে কথা আজও স্পষ্ট নয়। যেহেতু তিনি মারা গেছেন, তাই আজ আর সেটা জানাও সম্ভব নয়। মারা গেছেন? কিন্তু আমি ভাবছিলাম নিচে যেটা দেখলাম। অমিতাভর দিকে মুখ ফিরিয়ে থমথমে গলায় বলেন নির্মল প্রধান, নিচে আপনি যেটা দেখেছেন সেটা রেবেকা ঘোষ নয় মিস্টার মজুমদার, সেটা অপারেশন টেবিলে রেবেকা ঘোষের গর্ভ থেকে বেরিয়ে আসা তার সন্তান ইগের অভিশাপ। I felt myself on the edge of the world, peering over the rim into a fathomless chaos of eternal night. H.P. লাভক্রাফটের সাহিত্য মূল্য কত দূর আছে আমি জানি না, তবে তার কথা মতোই তার গল্প আমাদের এনে দাঁড় করায় পৃথিবীর শেষ প্রান্তে। সেখানে রেলিং ধরে উঁকি দিয়ে অবাক বিস্ময়ে আমরা তাকিয়ে থাকি নিশ্চিত্র মহাজাগতিক অন্ধকারের দিকে। H.P. লাভক্রাফটের 127তম জন্মদিন উপলক্ষে শুনছিলেন আমাদের বিশেষ গল্প। সবাই ভালো থাকবেন,